এই এলাকার মানুষ শান্ত হন আপনারা। সময় যত যাচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ততই রণক্ষেত্রে পরিণত হচ্ছে। এবার আর কোনো দূর থেকে তথ্য আদান প্রদান নয়, সরাসরি বিজিবির মুখোমুখি হচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আরাকান আর্মির সদস্যরা সম্প্রতি এমন একটি কাজ করেছে যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। মিয়ানমার অংশের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর 9 মাস ধরে কার্যত অচল হয়ে আছে। তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিজিবি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতি মাসে ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশের গায়ে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আরাকান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন, তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠল কিভাবে? যে টেকনাফ উত্তপ্ত দায় কার? ইউনূসের ইন্ধনে আরাকান আর্মি এই বর্বরতা চালাইতেছে বা আমাদের উপরে নৃশংসতার সাহস দেখাইতেছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের 3 দিকে ভারতের সাথে আর একদিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে। বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ নাই। মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সবশেষ 11ই জানুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা। সীমান্তের উপার থেকে আসা গুলিতে টেকনাফে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়। শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন। পরে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পালিয়ে বাংলাদেশে ঢোকার সময় 54 রোহিঙ্গা যোদ্ধাকে আটক করা হয়েছে। তাদের অনেকেই গুলিবিদ্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের 3টি সশস্ত্র গোষ্ঠী। এরা হলো আরাকান সালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনী। আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়, 3 দিন ধরে টেকনাফের হোয়াইকাংয়ের ওপারে রাখাইন রাজ্যে ও দেশটির সীমান্তে 3 রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটেছে। ওপারে গুলি এসে পড়ছে হোয়াইকাং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে। আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। 10 জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত রাখাইন রাজ্যের বড়িবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি মার্টাসেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী ইউনিয়নের 11টি গ্রাম কেঁপে উঠছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। নাফ নদীও হয়ে উঠেছে বিপদসংকুল। মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা, এটি নতুন কিছু নয়। গত 25 নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল, রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য 20টি গ্রাম। 23 নভেম্বর বিডি নিউজ 24 এর শিরোনাম ছিল, আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরএসও ওপারে আতঙ্ক। 2 নভেম্বর ডেইলি স্টার শিরোনাম ছিল, সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি। এই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতি রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। পাহাড় এলাকায় এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনায় তার সর্বশেষ উদাহরণ। বিজিবির তথ্য অনুযায়ী 2024 সালের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত 65 জন বাংলাদেশি ল্যান্ডমাইনে আহত হয়েছে। আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত 116 জন বাংলাদেশি ছেলেকে অপহরণ করেছে। গত বছর প্রথম 9 মাসে অপহৃত 235 জেলার মধ্যে 124 জন ফিরলেও এখনো 62 জন রোহিঙ্গা সহ 111 জন তাদের হাতে বন্দী। গত 4 জানুয়ারি দৈনিক সমকাল একটি খবরের শিরোনাম ছিল, নাফ নদে আরাকান আর্মির দাপট, টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ 9 মাস, যে কারণে রাজস্ব ক্ষতি 500 কোটি টাকা। দর্শক, 2024 সালে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল, আরাকান আর্মির রাখাইন বিজয় সেই সামগ্রিক অংশ ছিল। বিবিসি বলছে, তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে 3টি সশস্ত্র গোষ্ঠী যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল, তার একটি হচ্ছে আরাকান আর্মি। বাকি দুটো হলো তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জিএনএলএ ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এমএনডিএ।
মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারী অস্ত্রের যোগান, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতার নিচে আসা এবং অস্ত্র ভাগাভাগি করা জান্তা সরকার গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যের পথ ও ঘাটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে। এই সফলতার পথ ধরে খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের 17টির মধ্যে 14টি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয়। কিন্তু এক বছরের ব্যবধানে শান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। পিছু হতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। MNDAA এখন জান্তা বিরোধী যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। ফলে এক বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা। তারা বলছেন, যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থা এখনো আরাকান আর্মির হয়নি, তবু আরসা আর আরএসও যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মির। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি। ভারতের সঙ্গে সম্পর্কে শিথিলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায়। বিজিবির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে। এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে। অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন। করিডোর এবং আরাকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি। আরাকান আর্মি সশস্ত্র যোদ্ধাদের বাংলাদেশের ভেতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে। অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও হয়ে পড়েছে অপ্রতিরোধ। এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা। দর্শক, সরকার মুখে কথার তুপড়ি ছোটালেও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। ক্ষমতায় আসার 4 মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুড়েছিলেন বিএসএফ এর প্রতি। বলেন, ভারতীয় সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না, তারা যাতে বুক দেখায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারপরও প্রায় 13 মাসে বিজিবির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি। বরং পরিসংখ্যান বলছে 5 বছরের মধ্যে 2025 সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশনার কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য গত 1 বছরে আর শোনা যায়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন অসহায়ত্ব। গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই, কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, ভারত সীমান্তেই শুধু নয়, 1.5 বছরে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত। অধ্যাপক ইউনূস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। গত বছরের 14 মার্চ অধ্যাপক ইউনূস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে হঠাৎ করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন। সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাবা দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন, আল্লাহর হাসে দোয়া করি সামনের ঈদুজ্জান অনেরা নিজের বাড়ি যাইয়েরে ঈদ গরিন ফারান। এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। প্রায় 1 বছরে একজন রোহিঙ্গাও ফেরত যাননি। উল্টো বাংলাদেশে নতুন করে ঢুকেছে আরো 2 লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য। রোহিঙ্গা সংকট আরো জটিল হওয়ার পাশাপাশি পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরো নাজুক করেছে। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। মিয়ানমারের জান্তা সরকারের সমর্থনপুষ্ট রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ। নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথেই পা বাড়িয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যে আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে। গত 8 নভেম্বর বিজিবি এক বিবৃতিতে জানিয়েছিল, কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি। এতে বলা হয়, আরাকান আর্মি স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত 3 জন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে 3 রাউন্ড গুলি ছড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই। আরাকান আর্মি যতদিন জান্তার আক্রমণের মুখে বেকায়দায় ছিল ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে। এমনকি সংগঠনটির খোদ সামরিক প্রধান তোয়াইমরাত নাইং বলেছিলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে যাই বলুক তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন। তারপর থেকে মানবিক করিডোর নিয়ে কতটা জল ঘোলা হয়েছে সেটা সবারই জানা। কিন্তু তার এমন যোগাযোগ রক্ষা সত্ত্বেও আরাকান আর্মির প্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের শত্রু এবং বাংলাদেশকে প্রতিপক্ষ আখ্যা দিয়েছেন। আরাকান আর্মির প্রধান তুন মায়াত নাইং অভিযোগ করে বলছেন, আরসা ও আরসুর হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত রয়েছে। যদি এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। দর্শক, সীমান্তের উপরে ঘটনাকে 1.5 বছরে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সমর্থন ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয়। সরকার বেশ কয়েকজন উপদেষ্টাও বিভিন্ন সময় বিষয়টি স্বীকার করেন। এই প্রকাশ্য অবস্থান মিয়ানমার সীমান্তের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে। আরাকান আর্মিকে সমর্থনের বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে। যে কোনো সময় এর বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক।
প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকার হয়ে মিয়ানমার ইস্যুতে এমন স্পর্শকাতর অবস্থান নেওয়া হচ্ছে কেন? কেন আরাকান নিয়ে এত বেশি আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? এর ফলে গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া অস্থিরতার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বাংলাদেশিরা। এই অস্থিরতার দায় কি এড়াতে পারবে 1.5 বছরের ম্যাজিক্যাল সরকার? বাংলাদেশের একজন কিশোরী প্রাণ হারাইলেন আরাকান আর্মির গুলিতে। কিভাবে? দেশের মধ্যে, মানে আপনি কোথায় আছেন? বাংলাদেশে আছেন, ধরেন আমি বাংলাদেশে আছি, আমার ঘরে আমি বসে আছি, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাকে এদিকে গুলি মেরে আমার প্রাণ কেড়ে নিল। এইরকম ভাবে নেওয়া হইতেছে। অথচ আমরা কি দেখি, ভারত বিদ্বেষে একবার উতলে ওঠে। ক্রিকেটের বিষয়ে আমরা দেখলাম যে একটা মানে তাদের বোর্ড সিদ্ধান্ত নিছে, সেইটা নিয়ে আমাদের ক্রিকেটকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করার পায়তারা করতেছে বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টারা, প্রকাশ্যে বক্তব্য দিতেছেন। অথচ মিয়ানমারের আরাকান আর্মি তারা আমাদের বাংলাদেশে এত বড় সাহস তারা কোথায় পায় যে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে আমাদের বাংলাদেশের কিশোরীকে গুলি করে প্রাণ কেড়ে নেয়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত, আমি যে সময় ভিডিও করতেছি আপনাদেরকে সময়টা বলি, জানুয়ারির 11 তারিখ 2026 সন্ধ্যা 5:02। এখন পর্যন্ত এই ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা পেলাম না। এমনকি এই সরকারের পুলিশ প্রশাসন, বিজিবি, তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পেলাম না। এই ভিডিওতে আপনাদের সেই বিষয়টা ক্লিয়ার করবো, স্থানীয় লোকের কথা আপনাদেরকে শোনাবো। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, না বললে হয় না, মানে না বললে আপনারা কেমন যেন অনীহা প্রকাশ করেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। আর অবশ্যই আপনার গঠনমূলক মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিবেন ভিডিও দেখার পর, আগে লেখার দরকার নেই। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে নেপালের সেই প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বক্তব্যটা পড়ে শোনাই। নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিনি বলছেন যে নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন। মানে তার সরকার, ওই সুশীলা কার্কির যে সরকার, সেই সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপ, সেটা কঠোর সমালোচনা করছেন। এই সুশীলা কার্কি যেদিন ক্ষমতা গ্রহণ করছেন, শপথ পাঠ করছেন, সেদিনই ঘোষণা দিয়েছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন দেবে এই সুশীলা কার্কি। এই বক্তব্যটা আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখলাম, আপনারা মনে রাখেন। এই বক্তব্যটা আমি এখন আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই, টেকনাফের স্থানীয় লোকদের ভিডিও দেখাই, তাদের সেই কথাগুলো আপনারা শুনুন। মানে 1 মিনিটের ভিডিওটা দেখুন, তারপরে আপনাদের সামনে অবশ্যই এটা উন্মুক্ত হবে যে কার ইন্ধনে কোন গোপন সাহসের পরিপ্রেক্ষিতে আরাকান আর্মি এই সাহস দেখাইতেছে বাংলাদেশের উপর। দেখুন সেই ভিডিওটি। ভিডিওটি আপনারা দেখলেন, সেখানে যে ভাষায় কথা বললো অনেকেরই বোধগম্য নাও হতে পারে। আমি আপনাদেরকে বলি, বিজিবি একদম নীরব ভূমিকায় অবতীর্ণ। ওখানে বিজিবি যে আছে বাংলাদেশ বর্ডার গার্ড, সেখানে একদম নীরব। তারা কোনো প্রকার তাদের পক্ষ থেকে হস্তক্ষেপ ওখানকার স্থানীয় মানুষেরা দেখতে পায়নি। এমনকি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো বিবৃতি বা কোনো আরাকান আর্মিদেরকে বা জান্তা বাহিনী অথবা মিয়ানমারের জান্তা সরকারকে যে কোনো কঠোর হুঁশিয়ারি দেওয়া বা বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের দূতাবাসের রাষ্ট্রদূতকে বা হাইকমিশনকে ডেকে এনে যে একটা হুঁশিয়ারিমূলক বক্তব্য দেওয়া, সচেতন করা, কিছুই করে নাই। আপনি একটু যদি অতীতে যান, এই বিষয়গুলোর কিন্তু অনেক মিল খুঁজে পাওয়া যায়। আমি আপনাদেরকে বলি, দেখেন, আমরা কিন্তু বার্মা অ্যাক্টের কথা জানি যে বার্মা অ্যাক্ট বলতে একটা অ্যাক্ট আছে যেটা মিয়ানমারের কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। মানে আমেরিকার একটা মানে এখানে বলয় তৈরি করা, যেহেতু এই যে এখানে ব্যবসা বাণিজ্য সকল কিছু নজরদারির বাইরে, সেহেতু তারা এই কাজটা করতে চায়। আর ডক্টর ইউনূস তিনি যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হয়েছেন, এবং এটা হওয়ার পেছনে যে সবচেয়ে বেশি অবদান কার বা ম্যাটিকুলাস ডিজাইন, সেটা তো আমরা সবাই জানি। ক্লিন্টন ফাউন্ডেশন, জো বাইডেন, মার্কিন প্রশাসন, ডিপ স্টেট, এগুলো কিন্তু প্রকাশ্য বিষয়।
ডোনাল্ড ট্রাম্প তো স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে 29 মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে একটা বাংলাদেশের এই রিজম চেঞ্জের জন্য, তাও আবার কি দুইজন বিশিষ্ট একটা সংস্থাকে, এভাবে কিন্তু বলছেন। পাশাপাশি আর একটা ঘটনা আপনাদেরকে বলি, সম্প্রতি গত 28শে ডিসেম্বর না, এই 8ই জানুয়ারি রোজ মঙ্গলবার কি হলো, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি গেলেন কোথায়? তিনি গেলেন হচ্ছে আমেরিকা। গোপনে গেলেন, কাউকে কিচ্ছু বললেন না, কিছুই জানালেন না। পরবর্তীতে আমরা এই আমেরিকায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে বা বাংলাদেশের হাই কমিশনের সুবাদে জানতে পারলাম যে হ্যাঁ, রওজার খলিল বা খলিলুর রহমান তিনি গেছেন। কি জন্য গেছেন? তিনি নাকি বাণিজ্য বিষয়ে আলোচনা করবেন, মিটিং করবেন। দেখেন, খলিলুর রহমান গেলেন হচ্ছে আমেরিকা মিটিং করতে 8 তারিখে, আজকে 11 তারিখ, গতকাল ছিল 10 তারিখ রাত্রে, সারা রাত্রি গোলাগুলি হয়েছে। আর ওখানে যে ভিডিও আপনাদেরকে দেখালাম, সেই ভিডিওতে কি বলল যে আরাকান আর্মি বাংলাদেশের মধ্য থেকে বাংলাদেশিদের গুলি করছে। এখানে কিন্তু পত্রিকায় বলা হয়েছে যে মানে তারা নিজেরা করতেছে, করতে একটা গুলি এসে আমাদের এক কিশোরীকে নাকছে, তিনি বাড়ির মধ্যেই ছিলেন। অপরদিকে স্থানীয়রা বলতেছে যে না, বাংলাদেশের সীমানায় ঢুকছে আরাকান আর্মি, ঢুকে তারা সরাসরি আমাদের দিকে গুলি করতেছে। 2 জন আহত, কিশোরীটি মারা গেছেন। তাহলে আপনি মিলাইতে থাকেন, কোন সাহসের বলে আরাকান আর্মি এগুলো করতেছে? এই বিষয়গুলো মিলাইতে থাকেন, মিলাইতে হবে তো। কারণ হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তো এখন অনিশ্চয়তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো যে গতকাল সারা রাত্রি এই ঘটনা ঘটছে, সকাল 9টার দিকে ওই কিশোরী মারা গেছে, এখন সন্ধ্যা হয়ে গেল দিন ঘুরে, সরকার নীরব কেন? নীরবতা কিন্তু সন্দেহ, সম্মতির লক্ষণ। পুলিশ বাহিনীর পক্ষ থেকে সেখান থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য আসলো না, বিজিবির পক্ষ থেকে আসলো না, সরকারের পক্ষ থেকে আসলো না। অপরদিকে নিরাপত্তা উপদেষ্টা তিনি আমেরিকায় বসে আছেন। আপনারা মিলাইতে থাকেন। আমি ছোট বিদ্যা বুদ্ধি, আমার যুক্তিতে আমি যতটুকু আসলে আপনাদেরকে বলতে চেষ্টা করলাম, আমি হিসাব খুঁজে পাচ্ছি না, আমি কোনোভাবে হিসাব খুঁজে পাইতেছি না। আরাকান আর্মির এত সাহস হলো কিভাবে? আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়, উঠায় নিয়ে যায়, তাও আবার দফায় আমাদের কি নাফ নদী তারা একেবারে দখল দিয়ে দিচ্ছে। বাংলাদেশের বন্দর 400-500 কোটি টাকা রাজস্ব হারাইতেছে সরকার, অথচ এই বিষয়ে নীরব। আর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের সাথে সকল বিষয়ে বাণিজ্য করতেছে, কোনো বিষয়ে বন্ধ করে নাই, অথচ ভারত বিদ্বেষী তাদের বক্তব্য শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ আরাকান আর্মির বিরুদ্ধে, মিয়ানমারের বিরুদ্ধে এই ধরনের কোনো বক্তব্য আমরা শুনি কিনা হিসাব মিলাইতে থাকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।